সুতপা দেবী তার 5 বৌমা মোহিনী, জেসমিন, নোরা, মিলি এবং এনাকে নিয়ে কৃষ্ণনগরপুর গ্রামে বসবাস করত। সুতপা দেবীর 5 বৌমা খুব ভালোভাবে সংসার সামলে নিত। সুতপা দেবীর 5 বৌমা আলাদা আলাদা ধর্মের ছিল। প্রথম এই নিয়ে সুতপা দেবী অনেক আপত্তি করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সুতপা দেবী তার 5 বৌমাকে মেনে নেয়। সুতপা দেবী তার 5 ছেলের খুশির কথা ভেবে তার 5 বৌমাকে মেনে নিয়েছিল। এখন তাদের সংসারের পরিস্থিতি খুবই খারাপ চলছিল। একদিন মোহিনী সকাল সকাল উঠেই বাড়ির সমস্ত কাজ করে রান্নাঘরে যখন খাবার বানাতে যায়, তখন সে দেখে যে আটা প্রায় শেষ হয়ে এসেছে। এই দেখে মোহিনী মনে মনে বলে, হে ঈশ্বর, সামান্য এই কটা আটা পড়ে রয়েছে। এই কটা আটাতে মাত্র কয়েকটা রুটি হবে, আর এই কয়েকটা রুটি আমাদের এতজনের কিভাবে হবে? মোহিনী যখন এইসব ভাবছিল, তখন তার পিছনে তার 4 জা এসে দাঁড়ায়। মোহিনীকে চিন্তার মধ্যে দেখে মিলি বলে, কি ব্যাপার, কিছু কি প্রবলেম হয়েছে? তোমাকে এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? হ্যাঁ মিলি, চিন্তা করব না তো আর কি করব। তুমি তো জানো আমাদের স্বামীরা সকলেই এক ফ্যাক্টরিতে কাজ করে, আর সেখানে এখন কাজের খুব সমস্যা হচ্ছে। ঠিক মতো পয়সাও দিচ্ছে না, তাই আমাদের খাবারের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ দিদি, সবই তো বুঝতে পারছি, কিন্তু এখন তো আমাদের কাছে কোনো উপায় নেই। যতদিন না ফ্যাক্টরি থেকে টাকা দিচ্ছে, ততদিন এইভাবেই দিন কাটাতে হবে। তারা 5 বউয়ে যখন এইসব কথা বলছিল, তখন সেখানে তাদের শাশুড়ি মা সুতপা দেবী আসে, আর তাদের চিন্তার মধ্যে দেখে বলে, কি ব্যাপার আমার 5 বৌমা, কি কথা হচ্ছে? তোমাদের এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? আর তোমরা এখনো খাবার বানাওনি কেন? ওদের 5 জনের ফ্যাক্টরি যাবার সময় হয়ে গেল যে। মা, আপনি আমাদের একটুখানি সময় দিন, আমরা 5 জনই এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। এই বলে তারা 5 জায়ে মিলে খাবার বানাতে থাকে। খাবার বানানো হয়ে যাবার পর তারা 5 ভাই একসঙ্গে খাবার খেতে বসে। সুতপা দেবীর 5 ছেলে খাবার খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়। তারপর তার 5 বৌমা যখন খাবার খেতে বসে, তখন তারা দেখে যে সামান্য একটুখানি খাবার পড়ে আছে। সেই দেখে সুতপা দেবী কাঁদতে কাঁদতে বলে, বৌমারা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে সামান্য একটুখানি খাবারটাও ভালো করে খেতে দিতে পারি না। আজকে আমার 5 ছেলের ফ্যাক্টরিতে কাজ না হওয়ার কারণে এত সমস্যা হচ্ছে। মা, আপনি এরকম ভাবে কেন বলছেন? দেখুন, এতে আপনার কি দোষ? এই কম খাবারটাই আমরা সকলে মিলে একটু একটু করে খাবো। এই বলে তারা সকলে মিলে খাবার খায়। বেশ কিছুক্ষণ আকাশের অবস্থা একদমই ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে আকাশের ঘন কালো মেঘ এবং তার সাথে ঝমঝম করে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে যায়। বৃষ্টি হওয়ার কারণে তাদের বাড়ির ভিতরে জল পড়ছিল। সেই দেখে সুতপা দেবী বলে, বৌমারা দেখো, এখানে উপর থেকে জল পড়ছে, এখানে কিছু একটা দিয়ে দাও। হায় হায়, এখানে তো অনেক জল পড়ছে। এখন যদি এই জলের কারণে আমাদের বাড়িটা পুরো ভেসে যায়, তাহলে আমরা কোথায় যাব? ওহো এনা, তুমি এইরকম কেন বলছো? দেখো, যদি কিছু বলারই থাকে তাহলে ভালো কথা বলো। ও মাই গড, এখানে এরকম ভাবে জল পড়তে থাকলে তো আমরা আর মেঝেতে শুতে পারবো না। বাড়িতে একটাই মাত্র খাট রয়েছে, আর সেখানে তো মাস হয়। আমাদের 5 জনকে তো মেঝেতেই শুতে হয়। হ্যাঁ বৌমা, তোমরা ঠিকই বলেছ। এটাই দেখা বাকি ছিল, এখন এটাও দেখতে হচ্ছে। আমি তো কোনোদিন ভাবিনি যে আমাদের জীবনে এইরকম কঠিন পরিস্থিতি আসবে। আমার 5 ছেলেও তাদের কাজ নিয়ে এত চিন্তার মধ্যে রয়েছে, আর এখন আবার এই বাড়িটাতেও থাকা অসম্ভব হয়ে পড়ছে। মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মা, আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা এখন কি করব? বাইরে এত বৃষ্টি পড়ছে। মা, কিছু একটা দিয়ে যেখান থেকে জল পড়ছে সেখানটা চাপা দিতে হবে, আর তা না হলে একটা বড় পেপার দিয়ে পুরো বাড়িটাকে ঢেকে ফেলতে হবে। হ্যাঁ বৌমা, ঠিক বলেছ। শোনো, বড় বাক্সের ভিতরে একটা বড় পেপার আছে। ওই পেপারটা আমরা যদি এই বাড়ির উপরে 4টে বাঁশ দিয়ে বেঁধে দিই, তাহলে আর বাড়ির মধ্যে জল পড়বে না। এই বলে সুতপা দেবী আর তার 5 বৌমা মিলে অনেক কষ্ট করে তাদের বাড়িটাতে বড় তাম্বু খাটিয়ে নেয়। তখন তাদের বাড়ির ভিতরেও জল পড়া বন্ধ হয়ে যায়। এই দেখে সুতপা দেবী তার 5 বৌমাকে বলে, ব্যাস, এবার তো একটু হলেও শান্তি পাওয়া যাবে, আর আমাদের বাড়ির মধ্যে জল ঢুকতে পারবে না। এখন তো বর্ষাকাল, এখন তো রোজেরই ঝড় বৃষ্টি হতে থাকবে। হ্যাঁ মা, আমরা খুব ভালোভাবে পেপারটাকে বেঁধে দিয়েছি, আর বাড়ির ভিতরে জল পড়বে না।
মা এবার তাহলে বাড়ির ভিতরে চলুন, আমি সকলের জন্য চা বানাচ্ছি। আচ্ছা বৌমা, ঠিক আছে চলো। এই বলে মিলি সবার জন্য চা বানায়। এই রকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সুতপা দেবীর ছেলে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে আসি। সেদিন বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। বৃষ্টির সাথে সাথেই অনেক জোরে জোরে হাওয়াও চলছিল, যার কারণে তাদের বড় পেপার উড়ে চলে গিয়েছিল। তারা যখন রাত্রিবেলায় সকলে একসঙ্গে ঘুমাচ্ছিল, তাদের গায়ের উপর আবারও টপ টপ করে বৃষ্টি পড়ছিল। তখনই মোহিনী তার স্বামী মোহনকে বলে, সকলে উঠে পড়ো একবার, এখানে তো জল পড়ছে, এখানে শোয়া যাবে না, আমাদেরকে অন্য জায়গায় বিছান করতে হবে। তাড়াতাড়ি ওঠো, না হলে সবকিছু ভিজে যাবে। উফ বাবারে, শান্তি করে রাত্রিবেলা ঘুমোতেও পারছি না। এটা কেমন দিন দেখতে হচ্ছে কি জানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্যাক্টরিতে কাজের চিন্তা রয়েছে, আর এখন রাত্রিবেলা বৃষ্টির কারণে ঘুম হচ্ছে না। দিনের বেলা শান্তি আর না রাত্রিবেলা। এই বৃষ্টির কারণে আমাদের পুরো বাড়িটানে ডুবে যায়। দাদা দয়া করে এরকম বলবেন না, একমাত্র এই বাড়িটাই আছে আমাদের কাছে। যদি এই বাড়িটা বৃষ্টির জলে ডুবে যায় তাহলে আমরা কোথায় যাব, আর মা কোথায় যাবে? হায় হায় ওপরওয়ালা, এখানেও জল পড়ছে, এবার এখানে কি দেব? মা কি আবার দেবেন, যাই হোক একটা বসিয়ে দিন, সারা রাত পেঁচার মতো জেগে জেগেই কাটাতে হবে। হে ঈশ্বর, আমাদের ফ্যাক্টরির মালিক যেন আমাদের তাড়াতাড়ি পয়সাটা মিটিয়ে দেয়, তাহলে আমরা এই পয়সা নিয়ে আমাদের বাড়িটা ঠিক করে নিতে পারবো। বাড়িটা ঠিক হয়ে গেলে তাহলে আর আমাদের এই দিন দেখতে হবে না। এই রকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা 5 ভাই না খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়, কারণ বাড়িতে খাবার মতো আর কিছুই ছিল না। সেই কারণে তারা 5 ভাই ফ্যাক্টরিতে গিয়ে মালিকের কাছে পয়সা চায়। তখন মালিক তাদেরকে বলে, দেখো, তোমাদের যা টাকা হয়েছে তার থেকে কম নিতে হবে, কারণ আমি আর বেশি দিতে পারবো না। এই ফ্যাক্টরিটা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ অনেকজনকে টাকা দিতে হবে, আর এই বৃষ্টির কারণে আমার কাছে বেশি টাকাও নেই। আমার পরিবারকে আমি ঠিক মতন খাওয়াতে পারছি না। কিন্তু মালিক, আমাদের তো এখানে 1 মাসের মাইনে বাকি পড়ে যাচ্ছে, আর আপনি তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে তো ঠিক মতন বসার জায়গাই নেই, বাড়িটা ঠিক করতে হবে। আর আপনি যদি কটা টাকা দেন তাহলে আমরা কি করে বাড়িটা ঠিক করব? বাড়িটা যদি ঠিক না করি তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাড়িটা তো পুরো বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। দেখো, আমি যতটুকু পারছি তোমাদের সাহায্য করছি, এর থেকে বেশি আমার কাছে দেবার মতন কিছুই নেই। এবার তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও, আরো জোরে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। মালিকের কথা মতো তারা ওই পয়সা নিয়ে কিছু খাবার কেনাকাটা করে বাড়ি যায়। বাড়ি গিয়ে তারা 5 ভাই মিলে তাদের বাড়িটা ঠিক করতে থাকে। যেখান দিয়ে বৃষ্টির জল বাড়ির ভিতরে পড়ছিল, সেই জায়গাগুলোকে ভালো করে চাপা দিতে থাকে। কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না, যার কারণে গ্রামের সকলের বাড়িতেই জল ঢুকে গিয়েছিল। তখন সুতপা দেবী তার 5 বৌমাকে বলে, বৌমারা, এখন আমরা কি করব? কোথায় যাব? বাড়ির ভিতরে তো পুরো জল ঢুকে পড়েছে, এইরকম ভাবে তো মেঝেতে শোয়া যাবে না। মা, আমাদের কিছু একটা উপায় বার করতেই হবে, এইরকম ভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না। আর আপনার 5 ছেলের ফ্যাক্টরিতে কাজটাও নেই, যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। দেখো, এত জলের কারণে সকলের ফসল নষ্ট হয়ে গেছে, কেউ আর বাজারে সবজি বিক্রি করতে পারবে না। তখন যদি আমরা বাজারে মাছ বিক্রি করি তাহলে আমাদের অনেক ভালো লাভ হবে। হ্যাঁ জেসমিন, তুমি একদম ঠিক বলেছো। যা পয়সা বেঁচে আছে ওটা দিয়ে আমরা শহর থেকে কিছু মাছ কিনে আনবো, আর সামনের ওই পুকুরে ফেলবো। যখন জল কমে যাবে, বৃষ্টি পড়বে না, তখন ওই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করব। এই ভেবে তারা সকলেই খুব খুশি হয়ে যায়। মোহন যা পয়সা বেঁচেছিল ওই পয়সা দিয়েই কিছু মাছ কিনে আনে এবং সামনের পুকুরে ফেলে দেয়। আস্তে আস্তে বৃষ্টির জলও কমতে থাকে। তখন তারা 5 বৌমা মিলে ওই মাছগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে এবং অনেকজনই তাদের কাছ থেকে মাছ নিয়ে যায়। এই রকম ভাবেই তাদের মাছের ব্যবসা বেশ ভালোভাবেই চলতে থাকে। আস্তে আস্তে তাদের সংসারের পরিস্থিতি অনেক ভালো হয়ে যায়। এই রকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। কবিতা তার শাশুড়ি মা অঞ্জলি দেবী এবং ননদ টিনা ও স্বামী কৌশিক আর শ্বশুর মশাই কমলেশ বাবু এবং ছোট্ট মেয়ে কাজলকে নিয়ে গ্রামে বসবাস করে। কমলেশ বাবু আর কৌশিক তারা 2 বাপ বেটাতেই গ্রামে সবজি তোলা নামানোর কাজ করত, আর সেখান থেকে খুব কম টাকায় মাইনে পেত। তারা তাদের সেই সবজি নামানোর কাজ করে সংসার চালাতো। এইভাবেই তারা দিন কাটাচ্ছিল। এদিকে গরমের তাপ সহ্য করতে করতে তারা এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছিল। আর তারপরে চলে আসে তাদের জীবনে অকাল ঝড় বৃষ্টি।
তারা দরিদ্র হবার কারণে তাদের বাড়িটা ছিল মাটির, আর এই কারণে বৃষ্টির জল বাড়ির ভিতরেও এসে পড়ছিল। বৌমা, তুমি এখানে কিছু একটা পাত্র বসিয়ে দাও। দেখো না, আমার মনে হচ্ছে বৃষ্টির জল আমাদের এই বাড়িটাকে আর বেঁচে থাকতে দেবে না। তোমার বাবা কত কষ্ট করে মেহনত করে এই বাড়িটাকে বানিয়েছে। মা, ছোটবেলা থেকেই দেখে আসছি এই বাড়িটাকে। প্রতি বছরই তো বর্ষাকাল আসে, কিন্তু তবু এই বাড়িটা কিছুই হয় না। আমি জানি না এবছরে বর্ষাকালে কি হবে। এতদিন হয়ে গেল এই বাড়িটাকে বাবার দাদা কেউই ঠিক করেনি, আর আমার মনে হয় না এবছর আর বাড়িটা বেঁচে থাকবে। ওই কথা বলিস না। তোর বাবা যদি শোনে তাহলে তোর বাবার অনেক কষ্ট হবে, কারণ তোর বাবা তো এই বাড়িটাকে খুব কষ্ট করে বানিয়েছে শুধুমাত্র তোদের জন্য। হ্যাঁ, আমি জানি এই বাড়িটাতে মাত্র একটাই রুম, আর এই একটা রুমেতে বৌমার অনেক অসুবিধা হয়, কিন্তু আমাদের কিছুই করার নেই। না না, আমার কোনো অসুবিধা হয় না। আমি তো একদম ঠিক আছি। আমাকে নিয়ে আপনারা চিন্তা করবেন না। বৌমা, আমি জানি তুমি তোমার কোনো রকমের কষ্টের কথা আমাদের সামনে প্রকাশ করবে না, কিন্তু আমি তো খুব ভালো করে জানি তুমি সারাদিন এত কাজ কাম করে একটু আরামদায়ক বিছানায় শোবার কথা ভাবো, কিন্তু আমরা তোমাকে সেই আরামদায়ক বিছানায় ঘুমাতেই দিতে পারি না, রেস্ট নিতে দিতে পারি না। আমাদেরকে ক্ষমা করো। মা, দয়া করে আপনি এভাবে বলবেন না। আর তাছাড়া আমার অসুবিধা হলেও আমি আপনাদের সঙ্গে একটা ঘরেতে অনেক সুখে আছি। আসলে কবিতাদের শ্বশুর বাড়িতে মাত্র একটাই রুম ছিল, আর সেখানে সকলে থাকার কারণে কবিতা নিজের মতো করে কখনো রেস্ট নিতে পারতো না। এর ফলে তার অনেকই অসুবিধা হতো, কিন্তু তবুও কবিতা সেই সকলের সঙ্গে চুপচাপ হাসি খুশিতে দিন কাটাতো। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন প্রচন্ড ভারী বৃষ্টি হওয়ার কারণে তাদের বাড়ির ভেতরটা পুরোপুরি ভাবে জলে ভিজে যায়। আরে বাবা কাজল, তুই আমার উপরে কেন জল ফেলছিস? আমি জানি এটা তোর ছেড়ে আর কারোরই দুষ্টুমি হতে পারে না। তুই আমার গায়ের উপরে জল ফেলিস না। কাল সকালবেলা দুইজনে মিলে খেলা হবে, কেমন? মা, তুমি আমার ঘুমের ঘরে কি বকছো বলো তো? কাজল তো ঘুমাচ্ছে, তুমিও চুপচাপ ঘুমিয়ে পড়ো। কাজল যখন ঘুমাচ্ছে তাহলে আমার মাথাতে এরকম জলের টোপা কোথায় থেকে পড়ছে? শাশুড়ি মায়ের এই কথা শুনে তখন কবিতা তাড়াহুড়ো করে উঠে পড়ে, আর ঘুম থেকে উঠেই দেখে যে কাজল তো ঘুমাচ্ছে, কিন্তু তাদের বিছানা এবং জামা কাপড় সমস্ত ভিজে গেছে। মা, বাবা তাড়াতাড়ি উঠে পড়ুন। কাজল, টিনা তাড়াতাড়ি ওঠো, এখানে শুয়ে থাকে মানে পুরোপুরি ভিজে যাবে। আমাদের বাড়ির ছাত্রা দেখো কি অবস্থা, এখানে ঘুমানো যাবে না। তাড়াতাড়ি উঠে এক কোণে চলে যাও। কবিতার কথা শুনে পরিবারের সকলে সেখান থেকে উঠে পড়ে। এইরকম অবস্থা দেখে অঞ্জলি দেবী চোখে জল নিয়ে বলে, আজ আমরা গরিব বলে রাতের ঘুমটাও উড়ে গেছে। আমরা যদি ধনী হতাম তাহলে এই বৃষ্টিটাতে কখনো দাঁড়িয়ে থাকতাম না, আমাদের মজাটাই তখন আলাদা হতো। কিন্তু আজ গরিব বলে বৃষ্টির জল বাড়ির ভিতর এসে পড়ছে, আর আমরা কিছুই করতে পারছি না। গরিব হওয়া মানে অনেক জ্বালা। গরমে গরম সহ্য করতে হবে, আর তার উপর শীতকালে ঠান্ডা সহ্য করতে হবে। সেই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তো আমাদের কাছে ভালো কম্বলও থাকে না। আর এদিকে বর্ষাকালে বাড়ির ভিতরে পুরোপুরি জল জমে যায়, সেই জলটাও আমরা কোনোভাবে আটকাতে পারবো না। টিনা, আমার মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে, কারণ বাইরের আকাশের ওয়েদার খুবই খারাপ। আর তাছাড়া এই বৃষ্টি হলে তো আমরা সারা রাত ঘুমাতেই পারবো না, জেগেই কাটাতে হবে। তাই আমি একাই করে নিচ্ছি। না বৌমা, তোমাকে এই কাজ একা করতে হবে না, আমরা তিনজনে মিলে করব। আর তুমি তো জানো তোমার কোনো কষ্ট হোক আমরা সেটা চাই না, তাই আমরা সকলে মিলে চলো বালতি করে করে জলগুলো বাইরে ফেলে দিই। এইভাবে অঞ্জলি দেবী, কবিতা আর টিনা কথাবার্তা বলে বাড়ির ভিতর থেকে বালতি করে জলগুলো বাইরে ফেলতে থাকে। এইভাবেই দেখতে দেখতে মাঝরাত পর্যন্ত তারা তিনজনে মিলে জল বাইরে ফেলতে থাকে। এইভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। তখন বৃষ্টি থেমে গিয়েছিল। আর তারপরে অঞ্জলি দেবী তার ছেলে এবং স্বামীকে ডেকে বলে, আরে বাবা, কটা বাজলো দেখেছো? তোমরা এবার ওঠো, কাজে যেতে হবে তো। ওদিকে মনে হয় সবজির গাড়ি এসে আবার চলে গেল। অঞ্জলি দেবীর এই কথা শুনে তারা দুই বাপ বেটাতে তাড়াতাড়ি উঠে পড়ে এবং তাড়াতাড়ি করে সবজির ফ্যাক্টরিতে যায়। আর সেখানে গিয়ে দেখে যে সেখানের মালিক পায়ের উপর পা তুলে পকোড়া খেতে ব্যস্ত। তখন কৌশিক বলে, বলছিলাম যে আজকে কি সবজির গাড়ি আসে না? ও আচ্ছা, তোমরা এসে গেছে তাই তো। আচ্ছা, তোমাদের কি হুঁশ জ্ঞান আছে? কটা বাজে দেখো। তোমাদের মতন এরকম রাজা মহারাজাকে আমি কাজে রাখতে পারবো না, যারা বেলা 10টা বাজতে ঘুম থেকে ওঠে আর কাজে আসবে। মালিক, আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে কাল রাত্রিবেলা ঘুম না হওয়ার কারণে আমাদের আজকে এত দেরি হয়ে গেল।
না না, ক্ষমতা আমি করতে পারবো না। আজকে সবজির গাড়ি এসে চলে গেছে, তাই তোমাদের আজকের মতো ছুটি। ঠিক আছে ঠিক আছে, যাও তোমরা অন্য কাজ দেখে নাও। আমি তোমাদেরকে কাজে নিতে পারবো না, আজকে আর পয়সা দিতে পারবো না, বুঝেছো? যাও। মালিকের এই কথা শুনে তারা দুই বাপ বেটাতে সেখান থেকে চলে আসে। তখন তারা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আসলে তাদের পরিবার সকলেই শুকিয়ে ছিল, বাড়িতে কোনো কিছুই ছিল না, তার পরিবারের সকলেই না খেয়েছিল। এদিকে কৌশিক আর তার বাবা টাকা নিয়ে রেশন পত্র নিয়ে যাবার অপেক্ষায় ছিল, কিন্তু সেদিন কাজ না হওয়ার কারণে তারা দুইজনে টাকা পায় না, তাই তাদেরকে খালি হাতে বাড়িতে ফিরতে হয়। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, আর তারপর তারা কাজে গিয়ে টাকা নিয়ে আসে। যতই বর্ষা বৃষ্টি হোক না কেন তাদের কাজে যেতেই হতো। এইভাবেই কিছুদিন কাটার পর একদিন বৃষ্টির জলে তাদের বাড়ির ছাদকে পুরোপুরি উড়িয়ে নিয়ে চলে যায়। বৌমা, এবারে কি হবে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। টিনা, তুই কাজলের মাথায় ছাতাটা ধরে থাক, না হলে ও তো বাচ্চা। এই বৃষ্টির জল কোনোভাবে ওর গায়ে পড়তে দিস না। এই বৃষ্টির জল পড়লে ও তাহলে জ্বরেতে পড়ে যাবে, আর আমাদের কাছে এখন টাকাও নেই যে চিকিৎসা করব। অঞ্জলি দেবীর এই কথা শুনেই তখন টিনা ছোট্ট বাচ্চা কাজলের মাথার উপর ছাতা ধরে থাকে, কিন্তু বৃষ্টির সাথে সাথে হাওয়াও হচ্ছিল, যার ফলে টিনার হাত থেকে ছাতা উড়ে চলে যায়। যা, এবারে কি হবে? তাহলে তো এবারে আমি ভিজবো। দেখো, আমি তোমাদের সকলের মতোই ভিজবো। বৃষ্টির জলে ভিজতে আমার খুব ভালো লাগে। এইভাবেই কাজল সকলের সঙ্গে সেই বৃষ্টির জলে ভিজতে থাকে। আর তখনই কবিতা বলে, মা, ওই দেখুন আমাদের দেওয়ালটা পড়ে যাচ্ছে। দেখুন, মনে হচ্ছে ফাটল ধরেছে। এই বৃষ্টির জল আর আমাদের বাড়িটাকে বাঁচিয়ে রাখবে না। এখন বেরিয়ে চলুন এখান থেকে, না হলে এই মাটির দেওয়াল ঘাড়ে পড়বে, আমরা সকলেই মারা যাব। কবিতার মুখে এই কথা শুনি তখন সকলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু কবিতার শ্বশুর মশাই বাড়ি থেকে বার হতে চায় না। সে অনেকে কান্নাকাটি করতে থাকে। সে খুব কষ্ট করে বাড়িটাকে বানিয়েছিল, এই কারণে কোনোভাবে সে বাড়ি থেকে বার হতে চায় না। ঠিক তখনই সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হয়। শুনুন শুনুন শুনুন, 3 দিন পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সকল যে যার মাটির বাড়ি থেকে বেরিয়ে কোনো নিরাপদ স্থানে চলে যান, না হলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই অ্যানাউন্সমেন্ট শুনে কবিতার পরিবার থমকে যায়। তখন তারা এক প্রকার বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর বৃষ্টির জল প্রচন্ড পরিমাণে বেরিয়ে চলেছিল। তাদের গ্রাম অনেকে নিচু স্থানে থাকার কারণে অর্ধেক বাড়িঘর তো সমস্ত কিছুই ডুবে যায়। মা, আমি তো এখানে চলতেই পারছি না, আমার মুখে জল ঢুকে যাচ্ছে। তুমি আমাকে কোলে নাও না। কাজল, তুই বরং তোর বাবার কোলে উঠে পড়, কারণ তোর মা তোকে নিয়ে চলতে পারবে না। অঞ্জলি দেবী কাজলকে তার বাবার কোলে উঠে পড়ার কথা বলছিল, কিন্তু কাজল তার মায়ের কোলে উঠবার জন্য বায়না ধরেছিল, আর সে তার মায়ের কোলে উঠবার জন্য জড়াজড়ি করছিল। তখনই কাজলের মায়ের মানে কবিতার পায়ে কিছু একটা ধারালো লেগে তার পা কেটে যায়। আহ বাবারে, আমার পা কেটে গেল মনে হচ্ছে, আমি আর চলতেই পারছি না। মা, তোমার পা কেটে গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাবার কোলেই উঠে পড়ছি। এই বলে কাজল তার বাবার কোলে উঠে পড়ে। তারপর সকলে মিলে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই তারা দেখতে পায় সুরক্ষা কর্মীরা দাঁড়িয়ে রয়েছে বড় বড় নৌকা নিয়ে, আর তার ফলে তারা সকলে মিলে সেই নৌকায় উঠে পড়ে, আর তাদেরকে উঁচু স্থানে নিয়ে যাওয়া হয় এবং খাবার দাবারও দেওয়া হয়। কিন্তু বেশ কিছুদিন কেটে যাবার পর তারা যখন বাড়িতে ফেরে তখন দেখে যে তাদের বাড়িটা পুরো চুরমার হয়ে গেছে। তখন সরকার থেকে তাদেরকে টাকা দেয় এবং বাড়ি বানিয়ে দেয়। এর ফলে তারা সেই বাড়িতে অনেকে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।